আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হলাম তোমাদের অনুশীলনী 2.2 এর সমাধান করার জন্য। গত ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 5 পর্যন্ত দেখিয়েছি। আজকে আমি 6 থেকে দেখাবো ইনশাল্লাহ। 6 আছে, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? প্রতি মিটার 125 টাকা দরে কিনছে আর বিক্রি করছে কত? 150 টাকা দরে। তাহলে দোকানদারের লাভ হয়েছে কত? 2000 টাকা। এখন মোট কত মিটার কাপড় কেনা হয়েছে সেটা আমরা বের করব। দেখো দেখো এখানে বিষয়টা হলো, লাভ করে কয় টাকা? 1 মিটারে লাভ করে, আমরা এই জায়গায় লিখতে পারি 1 মিটার কাপড়ে লাভ হয় কত? 125 টাকা কিনে তো 50 টাকা বেচে, তার মানে কি 150 বিয়োগ হলো 125 টাকা। তাহলে কত টাকা লাভ হলো? 25 টাকা লাভ হলো, 25 টাকা। এখন 25 টাকা লাভ হয় 1 মিটারে। এদিকে আমরা লিখবো অতএব 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। 1 মিটার কাপড়ে অতএব 1 টাকা লাভ হয়, 1 টাকা লাভ হয় এই 1/25 মিটার কাপড়ে। অতএব 2000 টাকা লাভ। যেহেতু 2000 টাকার কথা এখানে উল্লেখ আছে, আমরা 2000 টাকা লাভ হয় 1 গুণ 2000 ভাগ হলো 25 মিটার, ভাগ হলো 25 মিটার। তাহলে 25 এই 200-র ভিতরে কয়বার যায় সেটা আমরা একটু দেখি। 200 ভাগ হলো 25, তাহলে এই 200-র ভিতরে যাচ্ছে 8, আর এই শূন্য উঠে 80 হয়ে গেল। 80 মিটার কাপড় সমান সমান 80 মিটার। উত্তর হলো 80 মিটার। এবার 7 নম্বরে আছে, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে বোঝাই যাচ্ছে ক্ষতি হয়েছে, যেহেতু 190 টাকায় কিনা, বিক্রি হলো 175 টাকায়, তাহলে ক্ষতি হয়েছে। এই 190 টাকায় কয় টাকা ক্ষতি হলো সেটা বের করতে হবে, আর 100 টাকায় কয় টাকা ক্ষতি হলো এটা বের করতে হবে। এখানে আমরা একবারেই লিখব ক্ষতি হয়, ক্ষতি হয়। ক্ষতি হয় কত? তোমার বিক্রি হলো 190 ভাগ হলো 100, না বিয়োগ হলো 175 টাকা। তাহলে কত হচ্ছে? 15 টাকা নাকি? 5 আছে কত হলো? 10 হবে 5, 7 আর 8, 8 আর 15 টাকা। এখন 190 টাকায় ক্ষতি 15 টাকা, অতএব 190 টাকায় ক্ষতি 15 টাকা, 15 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি এই 15/190 টাকা। অতএব 100 টাকায় ক্ষতি, 100 টাকায় ক্ষতি হবে 15 গুণ 100 ভাগ হলো 190। 1 শূন্য 1 শূন্য কেটে দেই, তাহলে কত আসতেছে? এখানে 10-এর সাথে এই 15 গুণ করলে হবে 150, আর এদিকে আসলো কত? 19 টাকা। এখন এভাবে তো রাখা যাবে না, এটাকে ভাগ করে আমরা সংখ্যায় নিয়ে আসি, ভগ্নাংশ রাখা যাবে না। 150 ভাগ হলো 19 কত হলো? 7.894।
7.89%। 7.89%, এটা হলো আমাদের উত্তর। অতএব উত্তর 7.89%। এবার আমরা 8 নম্বরটা দেখি। 8 নম্বরে আছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 25 মিটার কাপড় যে মূল্যে কিনছে ওই মূল্যেই 20 মিটার কাপড় বিক্রয় করতেছে, তাহলে তো অবশ্যই লাভ হচ্ছে। তো কীভাবে কতটুকু লাভ হয় শতকরা সেটা আমরা বের করে ফেলব। 8 নম্বর, ধরো আমরা কিছু ধরে নেই। 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য, 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত, ক টাকা ধরে নিলাম, ক টাকা। আবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, অতএব 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য ক টাকা, দুটোই ক টাকা ধরে নিলাম। এখন 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য ক টাকা হলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? এখন 25 মিটারের দাম মিটারের ক্রয় মূল্য, এটা লিখে দেই, ক্রয় মূল্য ক্রয় মূল্য ক টাকা, অতএব 1 মিটারের ক্রয় মূল্য ক বাই 25 টাকা, ক বাই 25 টাকা। আবার 20 মিটারের বিক্রয় মূল্য, 20 মিটারের বিক্রয় মূল্য হলো কত, ক টাকা, অতএব 1 মিটারের বিক্রয় মূল্য এই ক বাই 20 টাকা, ক বাই 20 টাকা। অতএব লাভ হয়, আমরা এই জায়গায় লিখব, অতএব যেহেতু বিক্রয় মূল্য বেশি তাই লাভ হয়েছে, লাভ হয় কত, আমরা লিখব ক বাই 20 বিয়োগ হলো ক বাই 25 টাকা। তোমরা অবশ্যই এটা ভালো করে বোঝো যে আমরা আগে ক বাই 20 দিলাম আর পরে দিলাম ক বাই 25, তাহলে বড় কোনটা? আসলে বড় কিন্তু এইটাই, অর্থাৎ ক রে 20 ভাগ করছে আর এটা ক রে 25 ভাগ করছে। তাহলে ভাগ বেশি হয়ে গেলে তো অবশ্যই কম হয়ে যায়, এজন্য ভাগ কম যে জায়গা সেটাই হলো বড়। সমান সমান কি দাঁড়াবে, এই 25 আর তোমার যে 20 এর লসাগু হলো 100। 20 দিয়ে 100কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো, 5 পাবো। 5 করে 100, এই যে 5 কর সাথে গুণ হয়ে 5 ক, আর 25 দিয়ে 100কে ভাগ করলে 4, 4 এর সাথে ক গুণ করলে 4 ক, 4 ক টাকা। তার মানে দেখো এই 5 ক থেকে 4 ক বিয়োগ হয়ে যায়, একটা ক থাকতেছে, একটা ক বাই 100 টাকা। এটা হলো লাভ। এখন এই লাভটা কয় টাকার উপরে হয়েছে, ক বাই 25 টাকার উপরে হয়েছে, তাই না? তাহলে আমরা লিখব, অতএব ক বাই 25 টাকায় লাভ হয়, ক বাই 25 টাকায় লাভ হয় হলো এই ক বাই 100 টাকা, 100 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, 1 টাকায় লাভ হবে কি, এই ক গুণ হলো উপরে চলে যাবে 25 আর নিচে ক বাই 100 হবে, ক গুণ 100 হবে, 100 গুণ ক টাকা।
এবার হলো শতকরা, তো যেহেতু আমরা 100 টাকায় লাভ হয়, 100 টাকায় লাভ হয়, এই ক গুণ 25 গুণ 100 ভাগ হলো 100 গুণ ক। এখন দেখো, এই ক ক কেটে গেল, 100 কেটে গেল, থাকলো কি 25%। 25% লাভ। অতএব উত্তর 25% লাভ হবে। 9 নম্বরে আছে, 5 টাকায় 8টি লেবু ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আবার দেখো, 5 টাকায় 8টি লেবু ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো, 8টি লেবুর ক্রয় মূল্য, 8টি লেবুর ক্রয় মূল্য 5 টাকা, 5 টাকা। অতএব একটি লেবুর ক্রয় মূল্য এই 5/8 টাকা। 6টি লেবুর বিক্রয় মূল্য, এবার আবার 6টি লেবুর বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, 6টি লেবুর বিক্রয় মূল্য কত? বলছে হলো 5 টাকা, 5 টাকা। অতএব একটি লেবুর বিক্রয় মূল্য 5/6 টাকা। এখন দেখো, এখানে কিন্তু যা বোঝাচ্ছে, উপরে দেখো, উপরে এখানে 5 বাই, এখানে আছে 5/8 আর এখানে আছে 5/6। যেখানে দুইটি ভগ্নাংশের লব এক, লব এক, হর ছোট বড় আছে, তাহলে হর যেটার ছোট ওইটাই হলো বড়। যদি লব দুটো একই হয়, তাহলে হর যেটার ছোট ওইটাই হলো বড় ভগ্নাংশ। কারণ কি, এখানে 5টা জিনিস 8টা ভাগ করা হয়েছে, আর এখানে 5টা জিনিসকে 6টা ভাগ করা হয়েছে। তার মানে এইখানে ভাগে বেশি, এইটাই হলো বড়। অতএব লাভ হয়েছে। অতএব লাভ হয় এই 5/6 বিয়োগ হলো 5/8 টাকা। তাহলে আমরা দেখি এখানে কত লাভ হয়। 6 আর 8-এর লসাগু কত? তোমরা রাফ করতে পারো, এরকমের সাইডে করে দেখবা, যদি ব্রেনে না ধরে এরকম করে নিবা। 2, সরি, 3 দুগুণী 6, এখানে হবে 3 দুগুণী 6, আর এখানে হবে 4 দুগুণী 8। এখানে তো আর কিছু করার নেই, তাহলে এখানে আমার কি এসেছে, এই তিনটাকে গুণ করতে হবে। 3 × 12, 12 দুগুণী 24, 6 আর 8-এর লসাগু হলো 24। এখন এই 24কে 6 দিয়ে ভাগ করতে হবে। এই 24কে 6 দিয়ে ভাগ করলে হয় 4×6=24, 4, কারণ 4-এর সাথে 5 গুণ করলে হয় 4×5=20। 8-এর সাথে যদি আমরা 24কে ভাগ করি তাহলে 3 পাবো, 3-এর সাথে 5 গুণ করলে হবে 15, 15 টাকা। এবার এইখানে আসতেছে বিয়োগ করলে কত, 5/24 টাকা, 5/24 টাকা। এখন এই 5/24 টাকা লাভ হয় কয় টাকার উপরে? দেখো, এই টাকাটা লাভ হয় কিন্তু এই 5/8 এই টাকার উপরে। এটা যেহেতু ক্রয় মূল্য, এটার উপরে লাভ হয় তোমার এই 5/24 টাকা। তাহলে আমরা লিখতেই পারি, শতকরা বের করতে হলে, অতএব কি লিখবো, 5/8 এত টাকায় লাভ হয় 5/24 টাকা। দেখো যে 5/8 টাকায় লাভ হয় 5/24 টাকা। অতএব
টাকায় লাভ হয়। টাকায় লাভ হবে কোনটা? তোমার এই 5/24 গুণ 8, এই 8 উপরে চলে আসবে। আর এই 24 গুণ 5 টাকা। অতএব 100 টাকায় লাভ হয়, এই জায়গায় লিখবা 100 টাকায় লাভ হয়। 5 গুণ 8 গুণ হলো 100 ভাগ হলো 24 গুণ 5 টাকা। এইখানে কিভাবে, এই জায়গা দেখো তোমাদের একটা জিনিস বোঝাই যায়, এই যে 5/8 এই পাশে আসে 8 উপরে চলে গেলে 5 নিচে চলে আসলো, এটা কি করে হয়? অর্থাৎ আমরা যদি এটাকে 1 টাকায় বসাইতে যাই তাহলে আমাদের ভাগ আকারে বসাইলে এই যে এইভাবে হবে। পাশে আমি দেখাই দিচ্ছি। 24/5 এটা ভাগ এটা হয়ে যায়, কিন্তু এভাবে তো রাখা যায় না। এটা এজন্য গুণ করে এই 8 উল্টাই দিয়ে 5 নিচে আনা হয়েছে। এই হলো এই জায়গার নিয়মটা হয়েছে। তো দেখ, এখন এটা আমরা একটু কাটাকাটি করি। দেখো 5, এই 5 তো কেটে গেল। এখন এখানে থাকে কত? 8, 3 24, 3 3 24 আসলো। তাহলে এই 100কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত হবে? 100 ভাগ হলো 3, তাহলে হবে হলো 33.33 টাকা। এই টাকাটা এটা হলো পার্সেন্টেজ, শতকরা এত টাকা। অতএব উত্তর 33.33% টাকা। 10 নম্বরে বলছে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 সমান, শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির 5/4 সমান বা 4/5 সমান, শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। এখানে মনে করি গাড়ির ক্রয় মূল্য, গাড়ির ক্রয় মূল্য হলো 100 টাকা। এটা ধরে নিলাম 100 টাকা। তাহলে গাড়ির বিক্রয় মূল্য, অতএব বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে? এই 100 গুণ হলো 4 টাকা। এত অংশের সমান বলছে, তাহলে আমরা কি করতে হবে? কাটাকাটি করে দিই। 4 5 5 করিতে 100, তো 4 করিতে 80 টাকা। 80 টাকা, যেহেতু এই জায়গা ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরছি আর বিক্রয় মূল্য হয়েছে হলো 80 টাকা, অতএব ক্ষতি হয়েছে। অতএব ক্ষতি হয়েছে, অতএব ক্ষতি হয়েছে কত? এই 100 বিয়োগ 80 টাকা, তার মানে 20 টাকা ক্ষতি। 20 টাকা। উত্তর ক্ষতি 20 টাকা। ক্ষতি হলো 20 টাকা। 11 নম্বরে আছে একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। 400 টাকায় বিক্রয় করলে যত টাকা ক্ষতি হয় 480 টাকা যদি বিক্রয় করতো তাহলে 3 গুণ লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। আচ্ছা, প্রথম কথা আমরা একটু ধরে নেই কিছু টাকা। মনে করি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হতো ক টাকা? মনে করি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় টাকা? টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে?
এই 400-এর সাথে ক যোগ করে দিলেই তো হবে। অতএব ক্রয় মূল্য দাঁড়াবে 400 যোগ ক টাকা। ক্ষতিটা যোগ করে দিলেই তো মূল টাকাটা দাঁড়ায় যাবে, এই টাকাটা। এবার যদি 480 টাকায় বিক্রয় করতো তাহলে লাভ হতো 480 টাকায় বিক্রয় করলে বিক্রয় করলে লাভ হয় কত? 3 ক টাকা। 3 গুণ ক সমান সমান 3 ক টাকা। 3 ক টাকা। এখন ক্রয় মূল্য তাহলে কি দাঁড়ালো? আবার আমরা দেখি ক্রয় মূল্য। তো এই 400 টাকা থেকে যদি আমরা এই 3 ক টাকা বিয়োগ করি তাহলেই তো ক্রয় মূল্য সমান হবে। তার মানে কি দাঁড়ালো দেখো, এই টাকাটা ক্রয় মূল্য, এই টাকাটাও ক্রয় মূল্য, তার মানে এইটুক সমান এইটুক। তাহলে আমরা কি লিখতে পারি? শর্ত মতে কি 400 যোগ ক সমান সমান হবে হলো 400 বিয়োগ 3 ক। 400 বিয়োগ 3 ক, এখানে হবে 480, এখানে 480 বিয়োগ 3 ক। আমরা এবার কয়ের মানটা বের করে ফেলাই, বা দিলাম, এটা বা। তাহলে দেখো এই 3 ক আমরা ঘুরে এই পাশে নিয়ে আসি, তাহলে ক যোগ 3 ক, যেহেতু বিয়োগ আকারে আছে এটা এই পাশে ঘুরে গেলে যোগ আকারে হয়ে যাবে। আর এই 480 বিয়োগ হবে 400, বা 4 ক সমান সমান 80। 480 থেকে 400 বিয়োগ হলে 80, বা ক থাকলো সমান সমান 80 ভাগ 4, 4 করিতে 80 হয়। অতএব কর মান পেলাম কত? কর মান হলো 20। কর মান 20। তাহলে বোঝা গেল এখন এই যে ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য কত আমরা দেখছি না, এই যে 400 যোগ ক, তাহলে এখানে আমরা দিতে পারি অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 400 যোগ হলো 20 সমান সমান 420 টাকা। 420 টাকা। উত্তর 420 টাকা। এবার 12 নম্বরে কি আছে? একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? আমরা লিখতে পারি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 থেকেই তো 10 বিয়োগ হবে, সমান সমান 90 টাকা। 90 টাকা। আবার 10% লাভে বিক্রয় মূল্য 100-র সাথে 10 যোগ হবে, সমান সমান 110 টাকা। 110 টাকা। তাহলে আমাকে 90 টাকার পরিবর্তে বিক্রি করতে হবে 110 টাকা। এখানে লিখব অতএব 90 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে 110 টাকায়। যদি 110 মানে 10% লাভ করতে হয়, অতএব 1 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে এই 110 ভাগ হলো 90 টাকায়। অতএব
625 টাকার পরিবর্তে 625 টাকায় তো আমার ক্ষতি হয়, এই জন্য এটার পরিবর্তে আমরা বিক্রয় করব কত? এই 110 গুণ হলো 625 ভাগ হলো 90। ঠিক আছে, দেন এই শূন্য শূন্য কেটে গেল। এখন এখন আমরা এই টাকাটাকে দুটোকে একসাথে আমরা গুণ করে দেব। 11 গুণ 625 কত হয়? 11 গুণ হলো 625 আসতেছিল 6875, তাহলে 6875 এটাকে আমাদের 9 দিয়ে ভাগ করতে হবে। তো যখন আমরা 9 দিয়ে ভাগ করব, আমরা দশমিক আকারও নিয়ে আসতে পারি, আবার মিশ্র আকারও রাখতে পারি। আমরা দশমিক আকারে নিয়ে আসি, যেহেতু টাকার ব্যাপার স্যাপার। এটাকে ভাগ করব কত? 9 দিয়ে। এই যে 9 দিয়ে ভাগ করলে 763 টাকা 888, এই যে 763.888 টাকা, এটা তো আসছে। এখানে আমরা কি করব? এই 763 এইখানে 3টা আট আমার রাখার দরকার নেই, 2টা আট রাখবো, তবে 2টা আটের জায়গা একটা আট একটা নয় হবে। এই শেষ ঘরে 8 থাকার কারণে দ্বিতীয় ঘরে 9 হয়ে যাবে। 5-এর অধিক সংখ্যা যদি শেষে চলে আসে তাহলে দ্বিতীয় ঘরে 1 যোগ হয়ে যায়। এটা যাই হোক, উত্তর হলো 763.89 টাকায় বিক্রি করতে হবে। টাকায় বিক্রি করতে হবে, এটাই হলো নিয়ম। এবার আমরা 13 নম্বরটা দেখি। 13 নম্বরে বলছে মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। ভ্যাটের হার 4 টাকা। সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দিবেন? তাহলে আমরা কি করব? 20 টাকা দরে 15 মিটার কিনছে, তাহলে আমরা 15 মিটারের দাম কত হয় সেটা বের করে ভ্যাটের হার বের করব। তাহলে মোট হলো 20 মিটার, 15 মিটার 20 টাকা দরে। তাহলে আমরা লিখব 15 মিটারের দাম, 15 মিটারের দাম 15 গুণ 20 সমান সমান 300 টাকা। 300 টাকা হলো দাম। এখন 100 টাকায় তো ভ্যাট 4 টাকা। 100 টাকায় ভ্যাট 4 টাকা, অতএব 1 টাকায় ভ্যাট এই 4/100 টাকা। অতএব 300 টাকায় ভ্যাট, 300 টাকায় ভ্যাট দিতে হবে 4 গুণ 300 ভাগ হলো 100। শূন্য 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 কেটে গেল, অর্থাৎ 12 টাকা। 300 টাকায় ভ্যাট হলো 12 টাকা। তাহলে মোট দাম, এটা লিখবো মোট দাম 300 যোগ হলো 12 সমান সমান 312 টাকা। 312 টাকা। এখন সে টাকা দিচ্ছে কত? 500 টাকা জমা দিছে, তাহলে ফেরত পাবে কত? এই জায়গায় লিখবো, অতএব ফেরত পাবে, দোকানি ফেরত দেবে। দোকানি ফেরত দিবে 500 বিয়োগ হলো 312 টাকা সমান সমান কত দাঁড়াবে? দেখো, 500 বিয়োগ হলো 312, 188 টাকা। 188 টাকা এটা ফেরত দেবে। এটাই হলো উত্তর। অতএব উত্তর 188 টাকা। আশা করছি বুঝতে পারছো। এবার আমরা 14 নম্বর দেখি। মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা।
মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশি ৳১ সমান ভারতীয় 0.85 রুপি হয়, তবে ভারতীয় ৪২,৫০০ রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে? টাকার মান বের করতে বলছে। দেখো, একেবারেই সহজ একটা অঙ্ক। আমরা লিখব এত টাকা সমান ৳১। অঙ্ক খুব সহজে করার চেষ্টা করতে হবে। এত টাকা সমান ৳১। অতএব এখানে লিখব ৳১ সমান সমান কত হবে? এই এক উপরে যাবে আর এই 0.85 টাকা নিচে আসবে। অতএব বলা হয়েছে ৪২,৫০০ টাকা সমান সমান কত হবে? ১ গুণ ৪২,৫০০ ভাগ হলো 0.85। এটা আমরা যদি ক্যালকুলেটর দিই, অর্থাৎ দেখো এই ৪২,৫০০ ভাগ হলো 0.85, তাহলে কত হবে? ৫০,০০০ টাকা দিতে হবে। ৫০,০০০ সমান সমান ৫০,০০০ টাকা। এদিকে উত্তর লিখতে হবে ৫০,০০০ টাকা। এবার সর্বশেষ ১৫ নম্বরটা দেখি। নীলিমা নীলিমা নীলিম নীলিম সাহেব একজন চাকরিজীবী। নীলিম সাহেব একজন চাকরিজীবী। তার মাসিক মূল বেতন ২২,২৫০ টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম ২,৫০,০০০ টাকার আয়কর ৳০ পরবর্তী টাকার উপর আয়করের হার ১০ টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন? আবার একটু পড়ি। নীলিম সাহেব একজন চাকরিজীবী। তার মাসিক মূল বেতন ২২,২৫০ টাকা। বার্ষিক মোট আয়ের উপর প্রথম ২,৫০,০০০ টাকার আয়কর ০। পরবর্তী টাকার উপর আয়করের হার ১০% হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন? প্রথমে আমরা তার বাৎসরিক আয় কত সেটা আমরা বের করব। ১ বছর সমান সমান তো ১২ মাস। ১২ মাস। অতএব ১ বছরে আয় করেন। ১ বছরে আয় করেন ২২,২৫০ গুণ হলো ১২ টাকা। কত টাকা আসবে দেখি আমরা। ২২,২৫০ ২২,২৫০ গুণ হলো ১২, ২,৬৭,০০০ টাকা। ২,৬৭,০০০ টাকা তার বাৎসরিক আয়। এখন বলছে প্রথম ২ লক্ষ টাকায় কোনো আয় দিতে হবে না, মানে আয়কর দিতে হবে না। তাহলে আমাদের কর কত টাকার পরিশোধ করা লাগবে? ২ লক্ষ না, ২,৫০,০০০ টাকারই আয়কর দিতে হবে না। অতএব কর পরিশোধ করতে হবে করযোগ্য টাকার পরিমাণ, সেটা বের করব। টাকার পরিমাণ কত হবে? এই ২,৬৭,০০০ বিয়োগ হলো ২,৫০,০০০। এই ২,৫০,০০০ টাকার কোনো আয়কর দিতে হবে না, এই জন্য ২,৫০,০০০ টাকা কি বাদ হয়ে গেল। তাহলে ২,৬৭,০০০ বিয়োগ হলো ২,৫০,০০০, তাহলে কত? ১৭,০০০ টাকার ১৭,০০০ টাকা। এই টাকাটার হলো আমাদের কর পরিশোধ করা লাগবে। তাহলে আমরা কর দিব কত টাকা? ১০০ টাকায় তো দিতে হবে আমাদেরকে ১০ টাকা। অতএব এখানে লিখবো, অতএব
100 টাকায় কর দিতে হয় 10 টাকা। অতএব 1 টাকায় কর দিতে হয় এই 10 ভাগ হলো 100 টাকা। অতএব 17,000 টাকার কর। 17,000 টাকায় কর দিতে হয় 10 গুণ 17,000 ভাগ হলো 100। তা আমরা এখানে স্বাভাবিকভাবে দুইটা শূন্য কেটে দিই, তাহলে থাকলো 170। 170 সাথে 10 গুণ করলে কত হবে? 1700 টাকা। 1700 টাকা কর দিতে হবে। উত্তর 1700 টাকা। এই ছিল আমাদের এই অধ্যায়ের আয়োজন। তো আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে বারবার একটু ভিডিওটা টেনে টেনে দেখো এবং প্র্যাকটিস করো, আয়ত্ত হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।